বন্ধুরা, আজ আবার চলে এসেছি নতুন একটি বিষয় নিয়ে, যেটি হলো পৃথিবীর অন্দরমহল বা আর্থ ইন্টেরিয়র। পৃথিবীর এই অন্দরমহল সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি বিশেষ করে বানানো হয়েছে ভূগোল বিষয়ে এসএসসি বা এসএলএসটি পরীক্ষা দিবেন তাদের জন্য, তাই যতটা সম্ভব এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তার জন্য ভিডিওটি একটু বড় হবে। পৃথিবীর এই অন্তর্মহল সম্পর্কে আমরা কতটুকু জানতে পারি বা কিভাবে জানতে পারি, এই প্রশ্ন আমাদের মনে থেকেই যায়। পৃথিবীর অন্তর্মহলে আমরা যদি গর্ত করি, সেখানে কি যাওয়া সম্ভব? মোটেও নয়, কারণ পৃথিবীর অন্তর্মহলে পৃথিবী ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রের দূরত্ব হচ্ছে 6370 কিমি। এই 6370 কিমি পর্যন্ত আমরা কখনোই পৌঁছাতে পারি না, কারণ প্রত্যেক 33 মিটার গভীরতায় 1 ডিগ্রি সেন্টিগ্রেড হিসাবে তাপমাত্রা বেড়ে যায়, তাই সেখানে যাওয়া কখনোই সম্ভব নয়। পৃথিবীর গভীরতম খনি হচ্ছে দক্ষিণ আফ্রিকার সোনার খনি, যার গভীরতা 3 থেকে 4 কিমি পর্যন্ত। 6370 কিমির কাছে এই 3 থেকে 4 কিমি খুবই নগণ্য। কি আছে পৃথিবীর এই কেন্দ্রমণ্ডলে তা জানার জন্য উত্তর পশ্চিম রাশিয়ার কোলা উপদ্বীপে 12 কিমি পর্যন্ত একটি কৃত্রিম গর্ত খনন করা হয়, কিন্তু 6370 কিমির কাছে এই 12 কিমি খুবই নগণ্য। তাহলে কিভাবে জানবো আমরা? জানা কি আদৌ সম্ভব? কেউ কেউ বলে থাকে যে অগ্নুৎপাত থেকে আমরা পৃথিবীর অন্তর্মহল সম্পর্কে ধারণা পেয়ে থাকি। আমি বলবো ভুল ধারণা, কারণ এই অগ্নুৎপাতের যে মেঘমাগুলো বাইরে বেরিয়ে আসে সেটা সাধারণত অ্যাস্ট্রোস্ফিয়ারের, যেটি ভূপৃষ্ঠ থেকে 10 থেকে 12 কিলোমিটার নিচেই অবস্থিত। তাহলে কিভাবে জানতে পাবো? আমরা বর্তমান সময়ে পৃথিবীর অন্তর্মহল সম্পর্কে ধারণা পেয়ে থাকি বিভিন্ন ভূমিকম্পের তরঙ্গের দ্বারা। তা নিয়ে বিস্তারিত একটু পরে আলোচনা করব। তার আগে বলে নেব, আমরা এই ভিডিওতে প্রধান যে সমস্ত বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব, পৃথিবীর অভ্যন্তরের ভাগে যে স্তরগুলি আছে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়। সেগুলি হচ্ছে ভূত্বক, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল, যাকে ইংলিশে বলা হয় ভূত্বক মানে ক্রাস্ট, গুরুমণ্ডল মানে ম্যান্টেল অ্যান্ড কেন্দ্রমণ্ডল মানে কোর। এদের রাসায়নিক উপাদান এবং কোন কোন বিযুক্তি রেখা এই ভূত্বকে, গুরুমণ্ডলে এবং কেন্দ্রমণ্ডলে অবস্থান করে, এবং গুরুমণ্ডলের এবং কেন্দ্রমণ্ডলের গভীরতা, বিস্তার, উপাদান, ঘনত্ব, ভূমিকম্পের তরঙ্গগুলি এখানে কী ধরনের রিয়্যাক্ট করে থাকে, এই স্তরগুলিতে কোন স্তর কোন অবস্থায় রয়েছে, কোন স্তর কঠিন অবস্থায় আছে, কোন স্তর তরল অবস্থায় আছে, কোন স্তর প্লাস্টিক অবস্থায় আছে, বা এদের গড় উষ্ণতা কত। এছাড়াও আমরা দেখব শিয়াল এবং সীমা কাকে বলে, এবং শিয়াল সীমার মধ্যে তুলনামূলকভাবে আলোচনা করব শিয়াল সীমার প্রকৃতি কী, গড় গভীরতা কত, উপাদান কী, ঘনত্ব কত, কী কী শিলা দ্বারা এই শিয়াল বা সীমা গঠিত হয়ে থাকে, অবস্থা, উষ্ণতা এবং আয়তন। এছাড়াও দেখব আমরা বিযুক্তি রেখাগুলি, ভূত্বক, ঊর্ধ্বগুরুমণ্ডল, নিম্নগুরুমণ্ডল, বহিকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডল, এই স্তরগুলির মাঝে কোন কোন বিযুক্তি রেখাগুলি আছে সেটা এক এক করে আলোচনা করব। তো দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমেই বলে নেব আমাদের অন্তর্মহল সম্পর্কে জানার যে প্রধান তত্ত্ব, সেটা আমরা পেয়ে থাকি ভূমিকম্প তরঙ্গ থেকে। সাধারণত 3 ধরনের ভূমিকম্প তরঙ্গ দেখা যায়: পি তরঙ্গ, কঠিন স্তর এবং তরল স্তর, দুটি স্তরের মধ্য দিয়েই প্রবাহিত হয়ে থাকে। এস তরঙ্গ কঠিন স্তরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে থাকে, যেটি তরল স্তরে দেখা যায় না, সেখানে তরল স্তরে এসে এই এস তরঙ্গ লুপ্ত হয়ে যায়। এছাড়া অন্যটি হলো এল তরঙ্গ, শুধু ভূপৃষ্ঠের কঠিন স্তরেই সেই এল তরঙ্গকে লক্ষ্য করা যায়। আমরা যদি পৃথিবীকে ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যদি ভাগ করি, তাহলে আমরা 3টি স্তর দেখতে পাবো। সবার বাইরের স্তরটিকে বলা হয় ভূত্বক বা ক্রাস্ট, মধ্যের স্তরটিকে বলা হয় ম্যান্টেল বা গুরুমণ্ডল, এবং সব থেকে ভিতরের যে স্তরটি আমরা লক্ষ্য করতে পারি সেটাকে বলা হয় কোর বা কেন্দ্রমণ্ডল। সবার বাইরের যে স্তরটি সেটাকে ভূত্বক বলা হয়। এই ভূত্বকটিকে আবার 2 ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে শিয়াল, অন্যটি সীমা। মহাদেশীয় ভূত্বককে বলা হয় শিয়াল এবং মহাসাগরীয় ভূত্বককে বলা হয় সীমা। এই শিয়াল মাঝখানে যে বিযুক্তিটি আমরা লক্ষ্য করতে পাই তাকে বলা হয় কনরাড বিযুক্তি রেখা, যার অবস্থান ভূপৃষ্ঠ থেকে 10 থেকে 12 কিমি নিচেই অবস্থিত। এবং বিজ্ঞানী কনরাড 1934 সালে এই বিযুক্তি রেখার সন্ধান পান বলে এই বিযুক্তি রেখাকে বিজ্ঞানী কনরাডের নাম অনুযায়ী নামকরণ করা হয় কনরাড বিযুক্তি রেখা। ভূত্বকের নিচের স্তরটিকে বলা হয় গুরুমণ্ডল, যেটা কিনা ভূত্বক ও কেন্দ্রমণ্ডলের মাঝখানে অবস্থিত। এই গুরুমণ্ডলটিকে আবার 2 ভাগে ভাগ করা হয়। গুরুমণ্ডলের উপরের স্তরটিকে বলা হয় ঊর্ধ্ব গুরুমণ্ডল এবং নিম্ন স্তরটিকে বলা হয় নিম্ন গুরুমণ্ডল। এই ঊর্ধ্ব গুরুমণ্ডল ও নিম্ন গুরুমণ্ডলের মাঝখানে যে বিযুক্তি রেখা দেখা যায়, যেটা কিনা ভূপৃষ্ঠ থেকে 700 কিমি গভীরে অবস্থিত, তাকে বলা হয় র্যাপ্তি প্রযুক্তি রেখা। ঊর্ধ্ব গুরুমণ্ডল এবং সীমার
মাঝ বরাবর যে বিযুক্তি রেখাটি আমরা দেখতে পাই তাকে বলা হয় মোহরভিষিক বিযুক্তি রেখা বা মোহ বিযুক্তি রেখা, যেটা ভূপৃষ্ঠ থেকে 200 কিমি গভীরেই অবস্থিত। বিজ্ঞানী মোহরভিষিক 1909 সালে সন্ধান পান বলে বিজ্ঞানী মোহরভিষিকের নামেই নামকরণ করা হয় এই বিযুক্তি রেখাকে মোহরভিষিক বিযুক্তি রেখা। তাহলে আমরা দেখলাম কনরাড বিযুক্তি রেখা, মোহরভিষিক বিযুক্তি রেখা এবং র্যাপ্তি বিযুক্তি রেখা। নিম্ন গুরুমণ্ডল এবং ঊর্ধ্ব কেন্দ্রমণ্ডলের মাঝে যে বিযুক্তি রেখা দেখা যায় তাকে বলা হয় গুটেনবার্গ বিযুক্তি রেখা। ভূপৃষ্ঠ থেকে 2900 কিমি গভীরে অবস্থিত। বিজ্ঞানী গুটেনবার্গ 1912 সালে এই বিযুক্তি রেখার সন্ধান পান বলে বিজ্ঞানী গুটেনবার্গের নাম অনুসারে নামকরণ করা হয় গুটেনবার্গ বিযুক্তি রেখা। ভূপৃষ্ঠ, গুরুমণ্ডল, এরপরে কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলকে জানা যায় কোর ও ব্যারিস্ফিয়ার নামে। কেন্দ্রমণ্ডলকে দুটি ভাগে ভাগ করা হয়। উপরের ভাগটাকে বলা হয় বহিঃকেন্দ্রমণ্ডল এবং ভিতরের ভাগটাকে বলা হয় অন্তঃকেন্দ্রমণ্ডল। এই অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডলের মাঝ বরাবর যে বিযুক্তি রেখাটি অবস্থান করে তাকে বলা হয় লেম্যান বিযুক্তি রেখা, যেটা ভূপৃষ্ঠ থেকে 5100 কিমি গভীরে অবস্থিত। বিজ্ঞানী লেম্যান 1936 সালে এই বিযুক্তি রেখাটির সন্ধান পান। এখন দেখব ভূত্বক, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের বৈশিষ্ট্য। ভূত্বক সাধারণত দুভাগে ভাগ করা যায়। মহাদেশীয় ভূত্বককে বলা হয় শিয়াল এবং মহাসাগরীয় ভূত্বককে বলা হয় সীমা। রাসায়নিক উপাদান হিসেবে এই শিয়াল সাধারণত সিলিকা ও অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত। সিলিকার SI অ্যান্ড অ্যালুমিনিয়ামের AL থেকে এই ভূত্বকের নাম হয় শিয়াল। এবং নিচের স্তর যা কিনা সিলিকা অ্যান্ড ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। সিলিকার SI অ্যান্ড ম্যাগনেসিয়ামের MA থেকে এর নামকরণ করা হয় সীমা। তাই আমরা সিলিকা ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত হওয়ার জন্য একে সীমা নামে জানি। ও সীমার মাঝে যে বিযুক্তি রেখাটি রয়েছে তার নাম হচ্ছে কনরাড বিযুক্তি রেখা। শিয়ালের ঘনত্ব 2.9 থেকে 3.3 গ্রাম ঘনসেমি এবং অবস্থান এটি কঠিন অবস্থায় রয়েছে। দুটোরই গড় উষ্ণতা 1100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত দেখা যায়। এবং পৃথিবীকে আমাদের শিয়াল এবং সীমা এই দুটি স্তর মিলে ওজন হিসাবে 0.4% অধিকার করে রয়েছে এবং আয়তন সমস্ত পৃথিবীটাকে 100% ধরলে। এবং শিয়ালে প্রধানত দুটি শিলা বেশি দেখা যায়, একটি হচ্ছে গ্রানাইট, অন্যটি হচ্ছে ডায়োরাইট। এবং সীমায় দুটি শিলা প্রধানত দেখা যায়, সেটি হচ্ছে ব্যাসাল্ট অ্যান্ড গ্যাব্রো। দ্বিতীয়টি হচ্ছে ম্যান্টেল বা গুরুমণ্ডল। গুরুমণ্ডলের উপরের স্তরটিকে বলা হয় ঊর্ধ্ব গুরুমণ্ডল বা ক্রোফেসিমা। নিচের গুরুমণ্ডলটিকে বলা হয় নিম্ন গুরুমণ্ডল বা নিপেসিমা। এখানে কোফেসিমা এবং নিপেসিমা নামকরণ করা হয় এই জন্যে ঊর্ধ্ব গুরুমণ্ডলে ক্রোমিয়াম, ফেরাস, সিলিকা, ম্যাগনেসিয়াম থাকার জন্য CRO, ফেরাসের Fe অ্যান্ড সিলিকার SI, ম্যাগনেসিয়ামের MA এই নিয়ে ঊর্ধ্ব গুরুমণ্ডলের নাম হয় ক্রোপেসিমা। আর নিম্ন গুরুমণ্ডলের নাম নিপেসিমা হয় কারণ এখানে নিকেল, ফেরাস, সিলিকা এবং ম্যাগনেসিয়াম দেখা যায়। এই নিকেল, ফেরাস, সিলিকা, ম্যাগনেসিয়ামের প্রথম দুটি করে অক্ষর নিয়ে এর নামকরণ করা হয় নিপেসিমা। এই ক্রোফেসিমা ও নিপেসিমার মাঝ বরাবর যে বিযুক্তি রেখা দেখা যায় তাকে র্যাপ্তি বিযুক্তি রেখা বলে। ঊর্ধ্ব গুরুমণ্ডল বা ক্রোপেসিমার ঘনত্ব হলো 4.3 ঘনসেমি থেকে 5.5 ঘনসেমি পর্যন্ত। এটি সাধারণত প্লাস্টিক অবস্থায় আছে। ক্রোপেসিমা এবং নিপেসিমার গড় উষ্ণতা 1900 ডিগ্রি সেন্টিগ্রেড এবং এর ওজন সমস্ত পৃথিবীর ওজনের 68% ধরে রেখেছে। এবং আয়তনের দিক দিয়ে বলতে গেলে সমস্ত পৃথিবীকে যদি আমরা 100% ধরি তাহলে 84% আমাদের এই ঊর্ধ্ব গুরুমণ্ডল ও নিম্ন গুরুমণ্ডল বা মেন্টাল কেয়ার করে রেখেছে। নিম্ন গুরুমণ্ডল এর ঘনত্ব 10 থেকে 9.5 থেকে 10 গ্রাম ঘনসেমি পর্যন্ত। এটি কঠিন অবস্থায় রয়েছে। এরপরে দেখব কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলকে আগের দুটি লেয়ারের মতোই দুটি উপস্তরে ভাগ করা হয়। বাইরের স্তরটিকে বলা হয় বহিঃকেন্দ্রমণ্ডল এবং নিম্নের স্তরটিকে বলা হয় অন্তঃকেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডল এই দুটি প্রধানত নিকেল এবং ফেরাস দিয়ে গঠিত। তাই এই দুটি স্তরকেই বা কেন্দ্রমণ্ডলকে নিফে নামে জানা যায়। নিফে হচ্ছে নিকেল অ্যান্ড ফেরাসের প্রথম দুটি অক্ষর দিয়ে নিফে। এই বহিঃকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডলের মাঝখানে যে রেখাটি রয়েছে তাকে বলা হয় লেম্যান। এই বহিঃকেন্দ্রমণ্ডল অন্তঃকেন্দ্রমণ্ডলের মাঝে যে বিযুক্তি রেখাটি রয়েছে তাকে বলা হয় লেম্যান বিযুক্তি রেখা, যেটা ভূপৃষ্ঠ থেকে 5100 কিমি গভীরে অবস্থিত। বহিঃকেন্দ্রমণ্ডলের ঘনত্ব 10 থেকে 12.3 গ্রাম ঘনসেমি। অন্তঃকেন্দ্রমণ্ডলের ঘনত্ব 12.3 থেকে 13.3 পর্যন্ত
গ্রাম ঘনসেমি। অন্তঃকেন্দ্রমণ্ডল কঠিন অবস্থায় রয়েছে এবং বহিকেন্দ্রমণ্ডল তরল অবস্থায় রয়েছে। বহিকেন্দ্রমণ্ডলের উষ্ণতা 4800 ডিগ্রি সেন্টিগ্রেড, অন্তঃকেন্দ্রমণ্ডলের উষ্ণতা 5500 ডিগ্রি সেন্টিগ্রেড। এই অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিকেন্দ্রমণ্ডল মিলে পৃথিবীর মোট ওজনের 32% ওজন অধিকার করে রয়েছে এবং মোট আয়তনের 15%। শিয়াল এবং সীমার তুলনামূলকভাবে আলোচনা। শিয়াল হচ্ছে মহাদেশীয় ভূত্বক এবং সীমা হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। ভূপৃষ্ঠ থেকে 30 থেকে 60 কিমির মধ্যে এই শিয়াল অবস্থিত এবং শিয়ালের গড় গভীরতা হচ্ছে 30 থেকে 60 কিমি, সীমার গড় গভীরতা হচ্ছে 5 কিমি। সিলিকা অ্যান্ড অ্যালুমিনিয়াম দ্বারা শিয়াল গঠিত, সিলিকা অ্যান্ড ম্যাগনেসিয়াম দ্বারা সীমা গঠিত। গড় ঘনত্ব শিয়ালের হচ্ছে 2.6 থেকে 2.8 সীমা এবং সীমার হচ্ছে 2.8 থেকে 2.9 গ্রাম ঘনসেমি। মোট ওজনের পৃথিবীর মোট ওজনের 0.4% এই সীমা অধিকার করে রয়েছে এবং গ্রানাইট এবং ডায়োরাইট দ্বারা শিয়াল গঠিত, ব্যাসাল্ট অ্যান্ড গ্যাব্রো দ্বারা সীমা গঠিত। শিয়ালের শেষ সীমায় আছে কনজার্ট বিযুক্তি রেখা আর সীমার শেষ সীমায় রয়েছে মোহরবেশিক বিযুক্তি রেখা। এই দুটি কঠিন অবস্থায় রয়েছে। গড় উষ্ণতা 1100 ডিগ্রি সেন্টিগ্রেড এবং আয়তনের পৃথিবীর মোট আয়তনের 1%। এখন দেখব ঊর্ধ্বগুরুমণ্ডল বা ক্রোফেসীমা এবং নিম্ন গুরুমণ্ডল বা নিপেসীমার তুলনামূলক আলোচনা। ঊর্ধ্বগুরুমণ্ডলের বিস্তার ভূপৃষ্ঠ থেকে 30 থেকে 700 কিমির মধ্যে অবস্থিত এই ঊর্ধ্বগুরুমণ্ডল বা ক্রোফেসীমা এবং 700 থেকে 2900 কিমি গভীরতার মধ্যে অবস্থান করে এই নিম্ন গুরুমণ্ডল বা নিপেসীমা। ক্রোফেসীমা এর উপাদান হলো ক্রোমিয়াম, লোহা বা ফেরাস, সিলিকন অ্যান্ড ম্যাগনেসিয়াম। নিফেসীমার উপাদান হলো নিকেল, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়াম। ঘনত্ব ক্রোফেসীমার ঘনত্ব 3.3 থেকে 4.4 গ্রাম ঘনসেমি। নিপেসীমার ঘনত্ব হচ্ছে 4.4 থেকে 5.6 গ্রাম ঘনসেমি। পৃথিবীর মোট ওজনের 68% ধরে রাখে এই ক্রোফেসীমা ও নিপেসীমা। বিযুক্তি রেখা বলতে গেলে মোহরবেশিক ও রেপেত্তি বিযুক্তি রেখার মধ্যে অবস্থান করে এই ঊর্ধ্বগুরুমণ্ডল এবং রেপেত্তি ও গুটেনবার্গ বিযুক্তি রেখার মধ্যে অবস্থান করে নিম্ন গুরুমণ্ডল। ঊর্ধ্বগুরুমণ্ডল বা ক্রোফেসীমা প্লাস্টিক অবস্থায় অবস্থান করে এবং নিম্ন গুরুমণ্ডল বা নিপেসীমা কঠিন অবস্থায় রয়েছে। এর উষ্ণতা 1900 ডিগ্রি সেন্টিগ্রেড এবং আয়তনের দিক দিয়ে বলতে গেলে সমস্ত পৃথিবীকে যদি আমরা 100% ধরি তাহলে আমরা দেখতে পাবো ম্যান্টেল বা গুরুমণ্ডলের আয়তন হচ্ছে 84%। এরপরে দেখব কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলকে উপরের দুটি স্তরের মতোই দুটি উপস্তরে ভাগ করা হয়। সেটি হচ্ছে ঊর্ধ্ব কেন্দ্রমণ্ডল বা আউটার কোর আর নিম্ন কেন্দ্রমণ্ডল বা ইনার কোর। ঊর্ধ্ব কেন্দ্রমণ্ডলের বা আউটার কোরের বিস্তার হচ্ছে 2900 থেকে 5150 কিমি পর্যন্ত আর নিম্ন কেন্দ্রমণ্ডলের বিস্তার হচ্ছে 5150 কিমি থেকে 6370 কিমি বা 6370 কিমি পর্যন্ত। ঊর্ধ্ব কেন্দ্রমণ্ডলের উপাদান হচ্ছে লোহা এবং নিকেল আর নিম্ন কেন্দ্রমণ্ডলে প্রধানত দেখা যায় নিকেল ও কোবাল্ট। ঘনত্ব হচ্ছে 9.1 থেকে 12.3 গ্রাম ঘনসেমি। নিম্ন কেন্দ্রমণ্ডলের ঘনত্ব হচ্ছে 12.3 থেকে 13.1 ঘনসেমি এবং ওজনের দিক দিয়ে 32% ওজন এই কেন্দ্রমণ্ডল অধিকার করে রয়েছে। গুটেনবার্গ বিযুক্তি রেখা ও লেমান বিযুক্তি রেখার মধ্যে অবস্থিত ঊর্ধ্বগুরুমণ্ডল এবং লেমান বিযুক্তি থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত বিস্তৃত এই নিম্ন কেন্দ্রমণ্ডল বা ইনার কোর। ঊর্ধ্ব কেন্দ্রমণ্ডল তরল অবস্থায় রয়েছে এবং নিম্ন কেন্দ্রমণ্ডল কঠিন অবস্থায় রয়েছে। উষ্ণতা ঊর্ধ্ব কেন্দ্রমণ্ডলের 4800 ডিগ্রি সেন্টিগ্রেড এবং নিম্ন কেন্দ্রমণ্ডলের উষ্ণতা 5500 ডিগ্রি সেন্টিগ্রেড। পৃথিবীর মোট আয়তনের 15% আয়তন অধিকার করে রয়েছে এই ঊর্ধ্ব কেন্দ্রমণ্ডল বা নিম্ন কেন্দ্রমণ্ডল বা সম্পূর্ণ কেন্দ্রমণ্ডলটি। এরপরে আমরা দেখব অ্যাস্থনোস্ফিয়ার হচ্ছে একটি দুর্বল মণ্ডল। অ্যাস্থনোস্ফিয়ার কথাটি দুটি শব্দ থেকে গঠিত, একটি হচ্ছে অ্যাস্থেনো, অন্যটি হচ্ছে ফিয়ার। অ্যাস্থনো শব্দের অর্থ হচ্ছে দুর্বল এন্ড ফিয়ার হচ্ছে মণ্ডল, সুতরাং অ্যাস্থনোস্ফিয়ার বলতে বোঝায় দুর্বল মণ্ডল। এই স্তরের উপরে পৃথিবীটি কতগুলি প্লেটের উপর ভাসমান অবস্থায় রয়েছে। ভূপৃষ্ঠ থেকে 200 কিমি গভীরতায় লোহা ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত এই অ্যাস্থনোস্ফিয়ার সান্দ্র অবস্থায় থাকার জন্য পি ও এস তরঙ্গ ধীর গতি সম্পন্ন হয়, তাই একে লো ভেলোসিটি জোন বা এলভিসি বলা হয়। এলভিসি বলা হয় কারণ এখানে পি তরঙ্গ ও এস তরঙ্গ এখানে ধীর হয়ে যায়। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ কখনো কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে লো ভেলোসিটি জোন কাকে বলা হয়। অগ্নুৎপাত এই অ্যাস্থনোস্ফিয়ার থেকে সংঘটিত হয় বলে একে ক্ষুদ্রমণ্ডল বলা হয়। তাহলে
আমি প্রথমেই বলেছিলাম যে আমরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে কি জানতে পারি অগ্ন্যুৎপাত থেকে? মোটেও না, কারণ অগ্ন্যুৎপাতের যে ম্যাগমাগুলি সেটা এই অ্যাস্তনোস্ফিয়ার থেকেই বের হয়। তাহলে এর অগ্ন্যুৎপাতের ফলে আমরা সাধারণত 200 কিমি গভীরতা সম্পর্কেই জানতে পাই, এর বেশি জানতে পাই না। অ্যাস্তনোস্ফিয়ার সম্পর্কে নামকরণ করেন বিজ্ঞানী জে ব্যারেল 1914 সালে। এখানে দেখানো আছে পৃথিবীর বিভিন্ন স্তরগুলি এবং কোন কোন বিযুক্ত রেখাগুলি কোথায় অবস্থান করে। তো এটা মনে রাখার জন্য অবশ্যই স্ক্রিনশট মেরে নেবে। এখন দেখব বিযুক্ত রেখাগুলি, একটু ভালো করে দেখে নেব কোন বিযুক্ত রেখা কোথায় অবস্থান করে, তাহলে মনে রাখার জন্য সুবিধা হবে। প্রথমে হচ্ছে কনরাড বিযুক্ত রেখা, যেটা শিয়াল ও সীমার মধ্যে অবস্থান করে থাকে। কনরাড বিযুক্ত রেখার নিচে হচ্ছে মোহরঅভিষেক বিযুক্ত রেখা, যেটা ভূত্বক ও ঊর্ধ্বগুরুমণ্ডলের মাঝ বরাবর অবস্থান করে থাকে। এবং ঊর্ধ্বগুরুমণ্ডল ও নিম্নগুরুমণ্ডলের মাঝ বরাবর যে বিযুক্ত রেখাটি দেখা যায় সেটা হচ্ছে র্যাপ্তি বিযুক্ত রেখা, যার অবস্থান ভূপৃষ্ঠ থেকে 2900 কিমি গভীরে। গুটেনবার্গ বিযুক্ত রেখা, যার গভীরতা ভূপৃষ্ঠ থেকে 5150 কিমি, যেটি অবস্থান করে নিম্নগুরুমণ্ডল ও বহিকেন্দ্রমণ্ডলের মাঝে। সর্বশেষ বা সবার নিম্নে যে বিযুক্ত রেখাটি অবস্থান করে তাকে বলা হয় লেম্যান বিযুক্ত রেখা, যেটি বহিকেন্দ্রমণ্ডল বা অন্তঃকেন্দ্রমণ্ডলের মাঝে অবস্থান করে। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, কারণ মনে রাখবেন আপনাদের একটি লাইক বা শেয়ার আমাকে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অনুপ্রাণিত করবে। যদি মনে করেন এই ভিডিওর পিডিএফ আপনাদের দরকার, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে পিডিএফ পাঠিয়ে দেবো। ভিডিও